ব্রহ্মপুত্র সহ ১৬টি নদ নদীর পানিতে উত্তরের জেলা কুড়িগ্রামের প্রায় অর্ধেকই তলিয়ে গেছে। জেলা প্রশাসক জানিয়েছেন, ক্ষতিগ্রস্তরা বিভিন্ন আশ্রয়কেন্দ্রে যেতে শুরু করেছেন। বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কায় দুর্গতদের জন্য প্রস্তুত রাখা হয়েছে ৪ শতাধিক আশ্রয়কেন্দ্র। ব্রহ্মপুত্রের পানি বেশ কয়েকদিন ধরেই বিপদসীমার উপরে। এছাড়া তিস্তা ও ধরলা সহ অন্যান্য নদ নদী বিপদসীমা না ছাড়লেও অস্বাভাবিকভাবে বেড়েছে পানি। এতে কুড়িগ্রামের ৭৩টি ইউনিয়নের মধ্যে ৪৪টি আংশিক বা সম্পূর্ণ ডুবে গেছে। ক্ষতিগ্রস্ত প্রায় ১ লাখ বাসিন্দার মধ্যে অনেকেই আছেন খাদ্য সংকটে। দুদিন উঠে দেখি যে চোখের অর্ধেকে পানি আসছে। কালকে ফির ঘুমের থেকে উঠে দেখতেছি যে চোখে ডুবে গেছে। আমরা অল্পটুকু আমরাও ডুবে গেতাম। খাবার দাবার পাচ্ছি না, কর্ম করতে পারতেছি না, বিভিন্ন কষ্টই চলতেছি। এখন 4 বিঘা বাঁধছি, বাঁধে ওখানে কিছু নিচে বিছিয়ে ওই জায়গায় এখন বর্তমান রাত কাটা লাগে। জেলা প্রশাসন জানিয়েছে, ঘরবাড়ি ছেড়ে ২৬টি আশ্রয় কেন্দ্রে উঠেছে প্রায় ৩,০০০ মানুষ। উজানের পানিতে আরও এলাকা ডুবে যাওয়ার আশঙ্কায় ৪০৪টি আশ্রয় কেন্দ্রের পাশাপাশি দুর্গতদের জন্য বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন পর্যন্ত আমাদের হিসাবে প্রায় ৮০,০০০-এর মতো মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানে আমরা ৩০০ মেট্রিক টন চাল, প্রায় ১৫ লক্ষ টাকা এবং শুকনো খাবারের প্যাকেট প্রায় ৫,০০০ এরও বেশি শুকনো খাবারের প্যাকেট ইতিমধ্যে বিতরণ করেছি। বন্যা দুর্গতদের মধ্যে প্রসূতি, শিশু আর বয়স্কদের অগ্রাধিকার দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে জেলা প্রশাসন। তাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে বিভিন্ন ঘাটে প্রস্তুত রাখা হয়েছে অন্তত ১৫০ নৌকা। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কুড়িগ্রাম। সিলেট সুনামগঞ্জে বন্যার পানি নামার সাথে সাথে স্পষ্ট হয়ে উঠছে ভয়াবহতার চিত্র। খাবার ও ত্রাণ সংকটের পাশাপাশি ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামত নিয়েও দেখা দিয়েছে উদ্বেগ, উৎকণ্ঠা। বেশিরভাগ এলাকায় এখনো পানি থাকায় নিরূপণ করা যাচ্ছে না বন্যার ক্ষয়ক্ষতিও। সিলেটের ওসমানীনগরের কুশিয়ার তীরবর্তী খসরুপুরের গ্রামের জোবেদা বেগম ৩ দফা বন্যায় সব ভেসে গেছে তার। জীর্ণ টিনের ঘর কখন ভেঙে যায় এ নিয়ে দুশ্চিন্তার শেষ নেই তার। শুধু জোবেদা নন, গত ১ মাস থেকে চলা বন্যায় নষ্ট হয়েছে সিলেটের অন্তত ১.৫ লাখ কাঁচা ঘরবাড়ি। বানভাসীদের অভিযোগ, অনাহারে অর্ধাহারে দিন কাটলেও সহযোগিতা পাচ্ছেন নামমাত্র। আমরা বাচ্চা কাচ্চা ২টা-৩টা আছে, আমরা প্রতি ঘরে ঘরে মানুষ ৪-৫ জন আছি। আমরা আধা কাজে সিরা পাই, সেটা আমরা একবেলা শেষ হয়ে যায়। ১ মাসের মধ্যে ৩ দফা বন্যায় লণ্ডভণ্ড সিলেটের ১৩ উপজেলা। দুর্গতদের সহায়তার পাশাপাশি পুনর্বাসনের আশ্বাস স্থানীয় সংসদ সদস্যের। সিলেট জেলা পুনর্বাসন উন্নয়ন প্রকল্প, সেটা আমি দিয়েছি স্থানীয় সরকার মন্ত্রীর কাছে। এটা স্থানীয় সরকার প্রধান প্রকৌশলীর কাছে প্রেরণ করেছেন। সেটার ব্যাপারে আমরা কাজ করতেছি। এদিকে বন্যায় পুরো সুনামগঞ্জ জেলায় ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। প্রত্যন্ত অনেক এলাকায় সড়কে পায়ে হাঁটাও কঠিন হয়ে পড়েছে। ভুক্তভোগীরা বলছেন, ২ বছর আগে ভয়াবহ বন্যার ক্ষতই সারেনি বেশিরভাগ সড়কে। এর মধ্যেই এবারে ৩য় দফা বন্যায় পরিস্থিতি নাজুক হয়ে উঠেছে। রাস্তার অবস্থা খুব ভয়ঙ্কর ভাই, চলাফেরার একবারে খুব কষ্ট ভাই। ক্ষতিগ্রস্ত সড়ক ঠিক করতে কয়েক মাস সময় লাগবে বলে জানান এলজিডি কর্মকর্তারা। ফ্লাড ২০২২ নামে একটা প্রজেক্ট আছে, তো এই প্রজেক্টে এডিবির কাছে এডিশনাল ফাইন্যান্সিং অর্থ চাওয়া হয়েছে। সেটা বরাদ্দ পাওয়া গেলে আগামী হয়তো ২ থেকে ৩ মাসের মধ্যে আমরা প্রাক্কলন তৈরি করে টেন্ডারে যেতে পারবো। বিভিন্ন এলাকায় এখনও পানি থাকায় বন্যার ক্ষয়ক্ষতি নিরূপণ করা যায়নি, তবে প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহায়তার আশ্বাস স্থানীয় প্রশাসনের। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বন্যা পরিস্থিতি নিয়ে আরো জানাতে সিলেট থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী রানা মজুমদার। রানা, বন্যার পানি নামার পর ক্ষয়ক্ষতি স্পষ্ট হয়ে উঠছে, কোন কোন এলাকা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে? দেখুন, আসলে ২ দফা বন্যার যে ক্ষয়ক্ষতি সেটি কিন্তু কাটিয়ে ওঠার আগেই আমরা দেখতে পেলাম যে সিলেট কিন্তু আবারও
তৃতীয় দফায় বন্যা কবলিত হলো এবং আমরা সিলেটের বিভিন্ন উপজেলায় গিয়েছি এবং সেখানে গিয়ে দেখতে পেরেছি যে আসলে বন্যার পানি নামার সাথে সাথে সেখানকার যে আসলে ক্ষয়ক্ষতি হয়েছে সেটি কিন্তু স্পষ্টভাবে ফুটে উঠেছে। বিশেষ করে আমরা গোয়াইনঘাট উপজেলা কিংবা কোম্পানিগঞ্জ উপজেলা সহ অন্যান্য যে উপজেলাগুলো রয়েছে সীমান্তবর্তী উপজেলাগুলো, সেগুলোতে গিয়ে আমরা দেখতে পেরেছি বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু রাস্তাঘাটের কিংবা সড়কের ক্ষয়ক্ষতিটা বেশি হয়েছে। পাশাপাশি যারা এখানকার জনসাধারণ রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা যে বিষয়টি জানিয়েছেন যে অনেকের যে মৎস্য খামার ছিল কিংবা পোলট্রি খামার ছিল সেগুলো কিন্তু আসলে অনেকটাই নষ্ট হয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং আপনি জানেন যে 2022 সালে কিন্তু সিলেটে স্মরণকালের ভয়াবহতম কিন্তু বন্যাটি হয়ে যায় এবং সেই বন্যার কবলে পড়ে অনেকেই কিন্তু নিঃস্ব হয়ে পড়েন এবং তারা ভেবেছিলেন যে সেই ক্ষয়ক্ষতি কিন্তু পুষিয়ে উঠবেন ধীরে ধীরে, অনেকে ধার দেনা করে কিন্তু সেই প্রক্রিয়াটি চালাচ্ছিলেন। কিন্তু এবারকার বন্যায় কিন্তু তারা আবারও ক্ষতিগ্রস্ত হলেন। পাশাপাশি তারা বলছেন যে তাদের যে সড়ক যোগাযোগ ব্যবস্থাটি সেটি কিন্তু একেবারেই ভঙ্গুর হয়ে গেছে এবং অনেক ক্ষেত্রে কিন্তু সেটি চলাচলের অনেকটাই অনুপযোগী হয়ে পড়েছে। সেক্ষেত্রে তারা বলছেন যে আসলে রুগীদেরকে নিয়ে যাতায়াত করা কিংবা বাজার সদাই করা এই ধরনের যে কার্যক্রমগুলো আছে সেগুলো কিন্তু করা এখন অনেকটাই অসম্ভব হয়ে দাঁড়িয়েছে তাদের জন্য। পাশাপাশি সেখানকার যারা নিয়মিত যাতায়াত করে এরকম কিছু চালকদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা বলছেন রাস্তাঘাটের অবস্থা এতটাই ভঙ্গুর হয়ে পড়েছে যে সেদিক দিয়ে আসলে গাড়ি নিয়ে যাওয়াটাই অনেকটা মুশকিল হয়ে পড়েছে। পাশাপাশি আরেকটি বিষয় একটু উল্লেখ করতে চাই যে সিলেট পানি উন্নয়ন বোর্ড সর্বশেষ যে তথ্যটি আমাদেরকে দিয়েছে যে এখন পর্যন্ত কিন্তু গতকালকে পর্যন্ত আমরা দেখতে পেরেছিলাম যে সিলেটের যে সুরমা এবং কুশিয়ারা নদীর পানি সেটি কিন্তু 6টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। তবে আজকে একটু আগে যে তথ্যটি আমরা পেয়েছি সেটি হলো যে সুরমা এবং কুশিয়ারা নদীর পানি এই মুহূর্তে কিন্তু 4টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অর্থাৎ আমরা যে বিষয়টি দেখা গেল যে 2টি পয়েন্টে কিন্তু সুরমা নদীর পানি এই মুহূর্তে সুরমা এবং কুশিয়ারা নদীর পানি অনেকটাই কমে গিয়েছে। তো এটি একটি স্বস্তির খবর বলেই উল্লেখ করছেন যারা সংশ্লিষ্টরা রয়েছেন এবং তারা বলছেন যে এভাবে যদি ভারী বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পরিমাণ কমে তাহলে কিন্তু সিলেটের বন্যা পরিস্থিতি ক্রমান্বয়ে কিন্তু উন্নতি হবে। পাশাপাশি সিলেট জেলা প্রশাসন থেকে যে তথ্যটি আমরা পেয়েছি সেটি হলো যে এখন পর্যন্ত সিলেটের 13টি উপজেলা মিলিয়ে কিন্তু সিলেটে প্রায় 6 লাখেরও বেশি মানুষ এই মুহূর্তে বন্যা কবলিত রয়েছেন এবং তারা বলছেন যে যারা বন্যা কবলিত হয়েছেন তাদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ত্রাণ সহায়তা কার্যক্রম কিন্তু পরিচালনা করা হচ্ছে। তো সবকিছু মিলিয়ে এই ছিল বন্যা পরিস্থিতি নিয়ে আমার কাছে সবশেষ। সিলেট থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রানা মজুমদার। যারা কথায় কথায় খবরদারি করত, পদ্মা সেতু তৈরির পর তারা বদলে গেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার বিকেলে পদ্মা বহুমুখী সেতুর সমাপনী অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আত্মসম্মান বিক্রি করে নয়, নিজের টাকায় পদ্মা সেতু নির্মাণ করায় বিশ্বের বুকে বাংলাদেশের মর্যাদা প্রতিষ্ঠা হয়েছে। 2001 সালে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো রাজনৈতিক পট পরিবর্তনে থমকে যায় পদ্মা সেতুর নির্মাণ কাজ। 2009 সালের পর আবারও উদ্যোগ নেওয়া হয়। তবে 2012 সালে দুর্নীতির অভিযোগ তুলে অর্থায়ন থেকে সরে যায় বিশ্ব ব্যাংক। এরপর 2015 সালে শুরু হয় নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ কাজ। মূল কাজ শেষে স্বপ্নের এই সেতু উদ্বোধন করা হয় 2022 সালের 25 জুন। এবছরের 30 জুন শেষ হয় পুরো পদ্মা সেতু প্রকল্পের কাজ। প্রকল্পের সমাপনী উপলক্ষে শুক্রবার মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে আয়োজন করা হয় সুধী সমাবেশের। সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, পদ্মা সেতু নির্মাণ বন্ধে দেশি বিদেশি ষড়যন্ত্র হয়েছে। যে বড় দেশ তাকে প্রমোট করে, সেই দেশের অ্যাম্বাসেডর আমার অফিসে আসে, আমার অফিসারদেরকে ধমকায়, বলে যে এই সেতু মানে এমডির পদ না থাকলে এই টাকা বন্ধ হয়ে যাবে। এমডির পদের জন্য আমার কাছে তদবির করতে হিলারি ক্লিন্টন ফোন করলেন। 20 মিনিট ধরে ফোন ছাড়ে না, একবার না দুইবার। আমি শুধু জিজ্ঞেস করলাম যে আমাকে একটা কথা বলেন যে এই এমডি পদে কি মধু আছে। পদ্মা সেতু নির্মাণের কৃতিত্ব জনগণকে উৎসর্গ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, পদ্মা সেতু নির্মাণের সিদ্ধান্ত আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের অবস্থান পাল্টে দিয়েছে। আগে যারা কথায় কথায় আমাদের উপর খবরদারি করত আর ভাবখানা ছিল যে এরা ছাড়া বাংলাদেশ চলতেই পারবে না, সেই মানসিকতাটা বদলে গেছে। এখন বাংলাদেশ শুনলে মানুষ সমীহ করে আন্তর্জাতিকভাবে।
বর্তমানে দিনে 17,000-এর বেশি যানবাহন চলাচল করে পদ্মা সেতু দিয়ে। উদ্বোধনের পর থেকে এখন পর্যন্ত 1,661 কোটি টাকা টোল আদায় হয়েছে পদ্মা সেতু থেকে। ষড়যন্ত্রের জাল ছিন্ন করে পদ্মার বুকে সেতু চালু হয়েছে আরও 2 বছর আগেই। বাকি ছিল নদী শাসন সহ কারিগরি কিছু কাজ। বরাদ্দকৃত টাকার চেয়েও প্রায় 1,500 কোটি টাকা কমে শেষ হলো পুরো নির্মাণ কাজ। আগামী 35 বছর টোল আদায়ের মাধ্যমে উঠে আসবে পদ্মা সেতুর নির্মাণ ব্যয়। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, মাওয়া, মুন্সিগঞ্জ। দুদিনের সফরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ তিনি অংশ নেবেন বেশ কয়েকটি কর্মসূচিতে। বেলা 11টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন এবং এসো বঙ্গবন্ধুকে জানি শীর্ষক অ্যালবামের মোড়ক উন্মোচন করবেন। পরে দুপুর 12টায় মাল্টিপারপাস পৌর সুপারমার্কেট পরিদর্শন করবেন। এছাড়া টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে মত বিনিময় করার কথা রয়েছে। বিকেল 3:30টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে ফাতেহা পাঠ এবং মোনাজাতে অংশ নেবেন। বিকেল 4টায় টুঙ্গিপাড়া থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। প্রধানমন্ত্রী গোপালগঞ্জ সফর নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী প্রসূন কুমার মণ্ডল। প্রসূন, আজকে প্রধানমন্ত্রীর সফর নিয়ে বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে? প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল রাতেই গোপালগঞ্জে এসে অবস্থান করছেন, তার নিজ বাসভবনে রাত্রি যাপন করেছেন। তার আগে তিনি গোপালগঞ্জে টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। এরপরে আজ শনিবার তিনি 11টায় বিভিন্ন কর্মসূচিতে যোগ দেবেন। প্রথম কর্মসূচি হচ্ছে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত যে স্কুল জিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, এই বিদ্যালয়ে মুজিব কর্নার উদ্বোধন করবেন এবং এই স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় করবেন এবং শিক্ষা উপকরণ বিতরণ করার কথা রয়েছে তার। এরপরে তিনি টুঙ্গিপাড়ায় নবনির্মিত পৌর মার্কেট পরিদর্শন করবেন। পরিদর্শন শেষে তিনি স্থানীয় টুঙ্গিপাড়া আওয়ামী লীগ অফিসে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় করবেন বলে দলীয় সূত্রে আমরা জানতে পেরেছি। তবে জেলা প্রশাসন আমাকে জানিয়েছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই 2 দিনের সফর নির্বিঘ্ন এবং নিরাপদ করতে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিভিন্ন ধরনের নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে। ইতিমধ্যে গোপালগঞ্জ শহর থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানো হয়েছে। সেখানে পুলিশ বাহিনী, বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন থেকে তল্লাশি চালাচ্ছে। এই প্রধানমন্ত্রীর এই আগমনকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের ভিতর একটি উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রী যতবারই গোপালগঞ্জে আসেন নেতাকর্মীরা উজ্জীবিত হয়ে ওঠেন। তারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে রাস্তার দুধারে বা বিভিন্ন স্থানে তোরণ নির্মাণ করে তাকে স্বাগত জানান এবং সরাসরি বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্সে গিয়েও তারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এই ছিল গোপালগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর নিয়ে 2 দিনের সফরের সর্বশেষ। প্রধানমন্ত্রী গোপালগঞ্জ সফরের সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী প্রসূন কুমার মণ্ডল। রোগীর কোমর ব্যথা রোগ সারাতে 9টি ওষুধ দেয়া হলো ফার্মেসি থেকে। তবে সুস্থতার বদলে আরও বেশি অসুস্থ হয়ে পড়েন রোগী সুকণ্ঠ মণ্ডল। বর্তমানে আইসিইউতে ভর্তি সুকণ্ঠের 2টি কিডনি নষ্ট বলে জানিয়েছেন চিকিৎসক। স্বজনদের দাবি ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে মৃত্যু পথযাত্রী সুকণ্ঠ মণ্ডল। 15 জুন কোমর ব্যথা নিয়ে প্রত্যাশা ফার্মেসিতে যান কৃষক সুকণ্ঠ মণ্ডল। ফার্মেসি মালিক প্রসূন বালা তাকে প্রেসক্রিপশন ও ওষুধ দেন। গোপালগঞ্জের মুকসুদপুরের জলির পাড় বাজারে এই ফার্মেসি। প্রেসক্রিপশনে দেখা যায় সুকণ্ঠকে 9 ধরনের ওষুধ দিয়েছেন প্রসূন বালা। এর মধ্যে মিথোট্রেক্স 10 নামে একটি ওষুধ সকালে ও রাতে খেতে বলা হয়। ওষুধ খাওয়ার পর সুকণ্ঠের শরীরে বিভিন্ন স্থানে ফুসকুড়ি ওঠে। এমনিতে সে কালো লোক একদম পুড়ে গেছে, কালো হয়ে গেছে শরীর ওষুধ খাওয়ার ওই রিয়াকশনে। তারপরে পুরো গালের ভিতরে পুরোটাই ঘা হয়ে গেছে। প্রথমে ফরিদপুর ও পরে অবস্থার অবনতি হওয়ায় সুকণ্ঠকে রাজধানীর বারডেম হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানান 2টি কিডনি অকেজো হওয়ায়
তার ডায়ালাইসিস চলছে। ডাক্তার বলল ওই ওষুধ খেয়ে লিভার ফাংশন নষ্ট হয়েছে, কিডনি নষ্ট হয়েছে, আর গতরের হাড়েরও প্রবলেম আছে। আর্থ্রাইটিস ও ক্যান্সার চিকিৎসায় ব্যবহার হয় মেথোট্রেক্স। এই ওষুধ দেওয়ার আগে নিতে হয় নানা সতর্কতা। সপ্তাহে একটি ট্যাবলেট খাওয়ার নিয়ম হলেও সুকণ্ঠকে দেওয়া হয়েছে দিনে 2টি। যে কোয়াক ওষুধটা দিছে এবং যেই ওষুধ লিখছে আমি দেখলাম, এগুলা প্রত্যেকটাই তো অনেকটা তো হোমিসাইড টাইপের, মানে কিলিং অফ এ পেশেন্ট। এক সময় ওষুধ কোম্পানিতে চাকরি করলেও এখন জেনারেল প্র্যাকটিশনার বনে গেছেন প্রসূন বালা। লিখছেন সব ধরনের রোগের প্রেসক্রিপশন। যেটা আমার একটু জ্বর অধিকার নাই, এটা ঠিক হলো এমবিবিএস বা কনসালটেন্ট। আমি বললাম বেন এই ওষুধটা দিলাম, তোমার এই ফোন নাম্বারই আমার, যদি কোনো সমস্যা হয় সাথে সাথে আমাকে ফোন দেওয়া। ভুল চিকিৎসার বিচার চেয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে অভিযোগ দিয়েছে সুকণ্ঠের পরিবার। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজশাহীর বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল হত্যা মামলার প্রধান আসামি পৌর মেয়র আক্কাস আলী সহ 5 জন গ্রেপ্তার হয়েছে। শুক্রবার রাতে তাদের ঢাকা থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পৌর মেয়র আক্কাস আলীর বিরুদ্ধে 22টি মামলা ও 17টি সাধারণ ডায়েরি রয়েছে। এ বিষয়ে পুলিশ বলছে, বাঘা থানার একটি হত্যা মামলায় মেয়র আক্কাস আলী সহ 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বাঘা থানা পুলিশের কাছে হস্তান্তরও করা হয়েছে। 22 জুন বাঘা উপজেলা পরিষদ চত্বরের সামনে পৌর মেয়র আক্কাসের অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে মানববন্ধন করে বাঘা উপজেলা আওয়ামী লীগ। এ সময় পৌর মেয়রের নেতৃত্বে ওই মানববন্ধনে হামলা চালানো হয়। এতে বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল গুরুতর আহত হন। পরে গত 26 জুন চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। দুই সপ্তাহের ব্যবধানে প্রকারভেদে চালের দাম কেজিতে বেড়েছে 2 থেকে 10 টাকা পর্যন্ত। মিল মালিকদের দাবি, ধান সংকট ও ধানের দাম বেশি হওয়ার কারণে চালের দাম কিছুটা বেড়েছে। আর খুচরা ব্যবসায়ীরা বলছেন, সংকট নয়, অটোমিল মালিকদের কারসাজির কারণে নিয়ন্ত্রণে নেই বাজার। যশোরে ঈদের আগে প্রতি কেজি বাসমতি চাল বিক্রি হয় 74 টাকায়, এখন তা বেড়ে হয়েছে 84 টাকা। এছাড়া প্রকারভেদে 2 থেকে 6 টাকা পর্যন্ত বেড়েছে মিনিকেট, 28, কার্যলতা, স্বর্ণা সহ বিভিন্ন চালের দাম। কৃষি বিভাগের হিসাবে গত মৌসুমে যশোরে 11 লাখ মেট্রিক টন ধান উৎপাদন হয়েছে, যা স্থানীয় চাহিদা মিটিয়ে 4 লাখ মেট্রিক টন উদ্বৃত্ত। চালের দাম বৃদ্ধির জন্য অটোমিল মালিকদের কারসাজিকে দুষছেন খুচরা ব্যবসায়ীরা। এখন ধানটা কালেকশন করবে দাম বেশি দিয়েই কালেকশন করবে এবং তার থেকে অনেক মুনাফা অর্জন করবে। তাদের হাতে যখন চলবে, তাদের কন্ট্রোলে যখন ধানটা চলে আসবে। কোনো কারণ ছাড়াই কুষ্টিয়াতে মিনিকেট সহ সব চালের দাম বেড়েছে কেজিতে 2 থেকে 3 টাকা। খুচরা বিক্রেতারা বলছেন, এখনই মজুরদারদের লাগাম টেনে ধরা জরুরি। সরকার যদি পদক্ষেপ না নেয়, সেক্ষেত্রে আমার মনে হয় বাজার খুব অস্থিতিশীল এবং ভয়াবহ ডেকে নিয়ে আসবে। 2 সপ্তাহের ব্যবধানে জয়পুরহাটে চালের দাম কেজিতে বেড়েছে 4 থেকে 5 টাকা। এতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। এখন ধানের মৌসুম, কেন যে এটা চালের দাম বাড়ছে এটা আমরা নিজেও বুঝতে পারছি না। নওগাঁর বাজারে প্রতি কেজি স্বর্ণা 50 টাকা থেকে 53, কাটারি 60 থেকে 64 এবং জিরা 60 থেকে বেড়ে 63 টাকায় বিক্রি হচ্ছে। ঈদের আগে এবং পরে মিল কারখানা বন্ধ থাকা এবং বৈরী প্রাকৃতিক আবহাওয়ার কারণে পাইকারি বাজারে 1 টাকা থেকে 2 টাকা বৃদ্ধি পেয়েছে। দিনাজপুরের খুচরা ব্যবসায়ীরা বলছেন, মিলগেটে 50 কেজির প্রতি বস্তা চাল 150 থেকে 200 টাকা বেশিতে কিনতে হচ্ছে, অথচ এবার জেলায় 8 লাখ টন চাল উদ্বৃত্ত রয়েছে। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভরা মৌসুমে লক্ষ্মীপুরের মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। দিন রাত নদী চষে যে মাছ ধরা পড়ছে তা দিয়ে খরচ তোলা কঠিন বলছেন জেলেরা। তবে বৃষ্টিপাত বাড়লে পর্যাপ্ত ইলিশের দেখা মিলবে বলে আশা মৎস্য বিভাগের।
লক্ষ্মীপুরের আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত মেঘনার ১০০ কিলোমিটার এলাকায় ইলিশের অভয়াশ্রম। ভরা মৌসুমে নদী চষে বেরিয়েও ধরা পড়ছে না কাঙ্ক্ষিত ইলিশ। খালি হাতে ফিরতে হচ্ছে অনেক জেলেকে। মাছের অভাবে এইসব এলাকায় ছোট বড় প্রায় ৩০টি মাছ ঘাটে অলস সময় পার করছেন আড়তদাররা। ইলিশের দুর্দিনে হতাশ জেলেরা নদীতে নামতেও আগ্রহ হারাচ্ছেন। আমাকে কষ্ট হইতেছে না, আমরা নদীতে যা যদি মাছ না পাইতাম কষ্ট হইতেছে না। তো আমাকে এই যে কিস্তি আছে তার ফ্যামিলির সংসার চালাইবে কি দিয়া। ফরেস্ট অভিযানের সময় আপনার ইন্ডিয়ার জেলেরা আসে, সাগরে আসে মাছগুলো নিয়ে যায়। আমাদের দেশের আইনের ব্যবস্থাপনা ইন্ডিয়ার জন্য কম। গত বছর এই সময় ১ কেজি ওজনের ইলিশ ১২০০ থেকে ১৩০০ টাকায় বিক্রি হয়েছে। এবার তা হয়েছে ১৭০০ থেকে ২০০০ টাকা। কাঙ্ক্ষিত মাছ না পাওয়ায় দাদনের টাকা পরিশোধ নিয়ে চিন্তায় পড়েছেন জেলেরা। হার কমছে এবং দাম বৃদ্ধি পাচ্ছে। এর পিছনের কারণ হলো জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, নদীর নাব্যতা কম, মাছের সংকট। ইলিশ মাছের দাম প্রচুর বাড়ে। আমাদের সন্দেহ হতেছে সিন্ডিকেটের কারণে বাড়তেছে, এটা আমাদের ক্রয় ক্ষমতার বাইরে। নদীতে ডুবোচর ও নাব্যতা সংকটের কারণে ইলিশ চলাচলের বাধার সৃষ্টি হয়। এজন্য প্রচুর বৃষ্টিপাত ও পানি বাড়লে ইলিশ ধরা পড়বে বলে আশা মৎস্য কর্মকর্তার। জুন জুলাই মাসে ইলিশ মাছ একটু কম দেখা দেয়, আর আগস্ট সেপ্টেম্বর অক্টোবর থেকে মাছটা বেশি ধরা পড়ে। তা আমরা ইনশাল্লাহ আশা রাখি আগস্ট সেপ্টেম্বর অক্টোবরে ইনশাল্লাহ আমরা আশানুরূপ ইলিশ আমাদের জেলেরা পাবে। জেলায় নিবন্ধিত জেলে ৪২,০০০, এর বাইরে আছে আরও অন্তত ১০,০০০। এদের সবাই মেঘনায় মাছ শিকারের উপর নির্ভরশীল। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরো জানাতে লক্ষ্মীপুর থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, এই ভরা মৌসুমেও এবার ইলিশের আকাল দেখা যাচ্ছে, এটা কি স্বাভাবিক কিনা এই সময়? আর মৎস্য বিভাগ থেকে এই বিষয়ে কি বলছে? আসলে আমরা প্রতি বছরে দেখি যখন জুলাই শুরুতে যে ভরা মৌসুম কিন্তু ধরা হয় ইলিশের, যে লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার থেকে যে চাঁদপুরের যে ষাটনল এলাকা রয়েছে, এই ১০০ কিলোমিটার এলাকায় কিন্তু এই অভয়াশ্রম। এই অভয়াশ্রমে কিন্তু লক্ষ্মীপুরে প্রায় ৫২,০০০ জেলে তারা মাছ শিকার করে তারা জীবিকা নির্বাহ করে। তবে গত কয়েকদিন ধরে কিন্তু কোনোভাবেই জেলেদের যে নৌকা সেখানে কিন্তু মাছ পাওয়া যাচ্ছে না। আমি কিন্তু এখন যেখানে রয়েছে এটি লক্ষ্মীপুরের যে মজুদ চৌধুরী ঘাট, এই ঘাটে আমরা সকাল থেকে দেখেছি অনেক জেলে তারা যে নদী থেকে তারা খালি হাতে ফিরছে নৌকা জাল নিয়ে। তাদের যে কাঙ্ক্ষিত যে ইলিশ সেটি তারা পাচ্ছে না। কিন্তু তাদের যে দাবি যে গত বছর এই সময় কিন্তু প্রচুর পরিমাণে ইলিশ পাওয়া গেল, কিন্তু এবার তার ব্যতিক্রম, এবার কিন্তু একদম মাছ নেই বললেও চলে। তবে এখানে যে মাছ পাওয়া যাচ্ছে সেটির দামও কিন্তু অনেক বেশি। গত বছর যে ইলিশ ১ কেজি ওজনের ইলিশ যেটি বেচা কিনা হয়েছে ১২০০ থেকে ১৩০০ টাকা, এবার সেই ইলিশ বেচা কিনা হচ্ছে ১৭০০ থেকে ২০০০ টাকা। অর্থাৎ গত বছরের তুলনায় এবছর মাছের দামও বেশি কিন্তু পাওয়া যাচ্ছে কম, এমনটি এখানকার জেলেরা তাদেরা জানিয়েছে। তবে মৎস্য বিভাগ থেকে যেটি জানানো হয়েছে, আমি কথা বলেছি জেলা মৎস্য কর্মকর্তা যে বেলাল হোসেনের সাথে, তিনি যেটি জানিয়েছেন একদিকে নদী সাগরে ৬৫ দিনের নিষেধাজ্ঞা চলছে, অন্যদিকে নদীতে নাব্যতার সংকট বা ডুবোচর যে উঠার কারণে মূলত ইলিশ যে সাগর থেকে মেঘনার যে মোহনা সেখানে আসতে বাধা খাচ্ছে। বাধা খাওয়ার কারণে কিন্তু মাছ কম যে মেঘনায়। এর পাশাপাশি কিন্তু বৃষ্টিপাত এবার কম হয়েছে, যেহেতু এখন বৃষ্টিপাত হচ্ছে, মাছের যেই কাঙ্ক্ষিত যেটি পাওয়ার যে বিষয়টি সেটি কিন্তু হয়তো আগামী ১-২ মাসের মধ্যে কাঙ্ক্ষিত ইলিশ পাওয়া যাবে, এমনটি এখানকার যে মৎস্য বিভাগ থেকে জানানো হয়েছে। তবে এবারের মাছের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২৮,৫০০ মেট্রিক টন, এমনটি মৎস্য বিভাগ থেকে এটি নিশ্চিত করা হয়েছে। তবে আমরা এখানকার জেলেদের সাথে আলাপ করেছি, তারা যেটি জানিয়েছেন তারা রাত দিন ২৪ ঘন্টা তারা নদীতে ব্যস্ত সময় পার করছেন। এক একটি নৌকায় ১৫ থেকে ২০ জন করে তারা যে জেলে থাকেন, কিন্তু যে পরিমাণ মাছ পাওয়া যাচ্ছে ২ থেকে ৩,০০০ টাকা বা ৫,০০০ টাকা, সেটা দিয়ে কোনোভাবে তাদের যে ইঞ্জিন চালিত যে তেলের খরচ সেটি উঠছে না বলে তারা এমনটি জানিয়েছেন। তো আসলে কিন্তু যে যদি এই ইলিশ এখন যদি না পাওয়া যায়, তাহলে যে জেলেদের যে অলস সময় যে রামগতি আলেকজান্ডার থেকে যে চাঁদপুরের অর্থাৎ আমাদের যে অভয়াশ্রম হিসাবে যে ৩০টি মাছঘাট রয়েছে সেখানে তারা অলস সময় পার করছেন। তারা কিন্তু মাছ না পাওয়ার কারণে পরিবার পরিজন নিয়ে তাদের অনেক কষ্ট হচ্ছে বলে তারা স্বীকার করেছেন। এর বাইরে কিন্তু যে মার্চ এপ্রিল ২ মাস নিষেধাজ্ঞা থাকার কারণে ৪ মাস জেলেদেরকে ৪০ কেজি হারে চাল দেওয়ার কথা রয়েছে, সেখানেও কিন্তু অনেক জেলে এখন পর্যন্ত যে অভিযানের যে ৪ মাস শেষ হয়েছে সেখানে কিন্তু চাল না পাওয়ার অভিযোগ করেছেন। তবে এইসব বিষয়ে কিন্তু মৎস্য বিভাগ যেটি বলছেন, তারা এই বিষয়ে খতিয়ে দেখবেন এবং তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা বলছেন।
লক্ষ্মীপুর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আব্বাস হোসেন। টানা ৩ অর্থবছর ধরে কমছে বেসরকারি বিনিয়োগের হার। বিদায়ী অর্থবছরে এ খাতে বিনিয়োগ ছিল জিডিপির 23.51%। বিনিয়োগ কমার কারণ হিসেবে উচ্চ সুদহার, ডলার সংকট ও বিনিয়োগে নানা বাধা দায়ী করছেন ব্যবসায়ীরা। বিনিয়োগ বাড়াতে অর্থনৈতিক অঞ্চলগুলো দ্রুত চালুর পরামর্শ অর্থনীতিবিদদের। 2021-22 অর্থ বছরে বেসরকারি বিনিয়োগ ছিল জিডিপির 24.52%। পরের অর্থ বছরে যা কমে হয় 23.64%। সদ্য বিদায়ী অর্থ বছরের 11 মাসে তা আরও কমে দাঁড়ায় 23.51%। যদিও বাজেটে চলতি অর্থ বছরের বিনিয়োগ জিডিপির অনুপাত 27.34%-এ উন্নীত করার লক্ষ্য ঠিক করেছে সরকার। এজন্য প্রয়োজন অতিরিক্ত 1,93,000 কোটি টাকার বেশি। বিশ্লেষকরা বলছেন, উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষের ভোগব্যয় কমেছে, যার প্রভাব পড়েছে সামগ্রিক উৎপাদনে। বেসরকারি খাতের গ্যাস বিদ্যুতের নিশ্চয়তা, ব্যাংক সুদহার কমানো ও বিনিয়োগ বান্ধব পরিবেশ পেলে বিনিয়োগ বাড়বে। আমাদের যেগুলো সমস্যা আছে এগুলো যদি আমরা অ্যাড্রেস না করি তাহলে কী হবে, আমরা কিন্তু ইনভেস্টমেন্ট পাবো না। এই লিড টাইমটাকে কভার জন্য আমাদের লজিস্টিক্সটাকে ঠিক করতে হবে, আমাদের পলিসির স্ট্যাবিলিটি করতে হবে, যেটা আমি বারবার বলছি। আরেকটা জিনিস আছে আমাদের ইনভেস্টমেন্টের জন্য, যেটা আমাদের লোকাল ইনভেস্টমেন্টের জন্য বেশি দরকার, সেটা হচ্ছে আমাদের ব্যাংকিং সেক্টরে সাফিসিয়েন্ট আপনার মানি থাকতে হবে। সরকার ঘাটতি বাজেটের অর্ধেকেরও বেশি পূরণ করে ব্যাংক ঋণ নিয়ে। চলতি অর্থ বছর 1,37,500 কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্য সরকারের। ব্যাংক থেকে সরকার বিপুল অর্থ নেয় শিল্পে বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে বলে মত অর্থনীতিবিদদের। যেটা নাকি জিডিপির অংশ হিসেবে আমরা দেখি, তাহলে কিন্তু সেটা প্রাক্কলন করা হয়েছে 33% থেকে এটা প্রায় 27% মতো। এটা ব্যবসায় যে পরিবেশ, বিনিয়োগের যে পরিবেশ, আমাদের যে ওয়ান স্টপ সার্ভিস অ্যাক্ট, সেখানে যেগুলো আমরা উদ্যোক্তাদেরকে দেব বলেছি সেবা, সেগুলো নিশ্চিত করতে হবে। বিনিয়োগ বাড়াতে বিভিন্ন ক্ষেত্রে অনিয়ম, দুর্নীতি ও জটিলতা দূর করার পাশাপাশি বন্দরের সক্ষমতা বাড়ানোর তাগিদ সংশ্লিষ্টদের। একরামুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ ছিল এখনকার সংবাদে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।